নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত্রি 9টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সবার আগে আজ দিল্লিতে বোডোল্যান্ড আন্দোলনের প্রতিকৃত উপেন্দ্রনাথ ব্রহ্মার প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে পহেলগাঁও নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বললেন একবার শুনে নেওয়া যাক। हमने पहलगांव में जो आतंक की भेंट चढ़े, जिनका बलिदान हुआ, वो हमारे प्यारे भाइयों बहनों को श्रद्धांजलि दी। मैं आज उन सभी आतंक की भेंट चढ़ने वाले हमारे नागरिकों को, उनके परिवारजनों को कहना चाहता हूं, एक क्षति सिर्फ आपकी क्षति नहीं है, आपके जितना ही दर्द देश के हर नागरिक के दिल में है, हर नागरिक इतना ही दुख का अभिव्यक्ति करना चाहता है। और मैं आज पूरे देश की जनता को यह बताना चाहता हूं कि 90 के दशक से कश्मीर में जो आतंकवाद चला रहे हैं, उनके खिलाफ हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जीरो टॉलरेंस का नीति है। हम मजबूती के साथ अपनी लड़ाई लड़े हैं और आज वो ये न समझ ले कि हमारे 27 नागरिकों का जान लेकर ये लड़ाई जीते हो। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाएगा। 10 দিন হয়ে গেল এই কথা আমরা শুনেই চলেছি। কখনো প্রধানমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন, কখনো অমিত শাহ হুঙ্কার দিচ্ছেন, অথচ যে 4-5 জন জঙ্গি এসে পহেলগাঁওয়ে ওই বিভৎস ঘটনা ঘটিয়ে গেল, 27 জন নিরীহ মানুষকে মেরে গেল, তাদের টিকিটি পর্যন্ত এখনো পর্যন্ত ধরা যায়নি। যে তার অনেকগুলো কারণ আছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যে কথাটা আজকে বলার সম্ভবত সময় হয়েছে, সেটা হলো কাশ্মীর স্বাভাবিক, কাশ্মীর স্বাভাবিক, কাশ্মীর স্বাভাবিক বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এতদিন ধরে দেশবাসীকে যা খাওয়ানো হয়েছে, সেটা যে নিছকই একটা প্রহেলিকা ছাড়া আর কিছু নয়, পহেলগাঁওয়ের ঘটনা তা প্রমাণ করেছে। কেন্দ্রীয় সরকার বারবার ক্রমবর্ধমান ট্যুরিস্টদের দেখিয়ে বলেছেন যে দেখুন কাশ্মীর কতটা স্বাভাবিক হয়েছে, যে এত ট্যুরিস্ট এখন সেখানে যাচ্ছে। আগে যেখানে সামান্য কয়েকজন যেতেন, কোনো সন্দেহ নেই ট্যুরিস্টের সংখ্যা কাশ্মীরে বেড়েছে। কাশ্মীরের মূল শহরগুলিতে টেররিস্টদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে, কিন্তু এটা হয়েছে প্রধানত নিরাপত্তার বলয়। যেভাবে শ্রীনগর, অনন্তনাগ, গুলমার্গ, সোনমার্গ যেগুলো টুরিস্ট স্পট, নিরাপত্তা দিয়ে যেভাবে ঘিরে রাখা হয়েছে, সেখানে টুরিস্টদের অস্বাচ্ছন্দ্য বোধ করার কোনো কারণ নেই। কিন্তু তার মানে এই নয় যে গোটা কাশ্মীরে সেই সুরক্ষার ব্যবস্থা করা গেছে। আবার তার মানে এই নয়
যে মোদী সরকার এসে যেসব ব্যবস্থা নিয়েছেন তার ফলে কাশ্মীরের মানুষ তাদের হৃদয় পরিবর্তন হয়েছে। তারা ভারতবর্ষ সম্পর্কে, দিল্লির সরকার সম্পর্কে আগে যতটা বিদ্বিষ্ট ছিলেন এখন আর ততটা বিদ্বিষ্ট নেই। পেহেলগামের এই ঘটনার পরে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে দেখুন, এতদিন আমরা শুনছিলাম যে এরা অকস্মাৎ এসছে, এমন ভাবে এসেছে দুটো গ্রুপে ভাগ হয়ে যে কেউ কিছু টেরও পায়নি, এবং এমন সময় এসেছে যখন সেখানে নিরাপত্তার কোনো বালাই ছিল না। তার ফলে 27টি প্রাণ মাটিতে লুটিয়ে পড়ার আধ ঘন্টা পরে ওখানে আমাদের সামরিক বাহিনী পৌঁছতে পেরেছে। কিন্তু এনআইএ তদন্তে ইতিমধ্যেই যে চাঞ্চল্যকর তথ্যগুলো উঠে এসেছে তার মধ্যে প্রথম হলো যে এই জঙ্গিরা কিন্তু সেদিন প্রথম আসেনি, তারা তার আগে 2-3 বার ওই চত্বর রেকি করে গেছে, এবং কোথায় কখন কিভাবে ঢুকতে হবে কিভাবে বেরোতে হবে সেটা একেবারে দক্ষ জঙ্গিরা যেরকম করে থাকে সেইভাবে চাক্ষুষ করে তারপরে পরিকল্পনা রচনা করেছে। তার চেয়েও যেটা চাঞ্চল্যকর সেটা হলো নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এবং পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে কথাবার্তা বলার জন্য তারা চীনের দেওয়া এমন অত্যাধুনিক একটা যন্ত্র ব্যবহার করেছে যেখানে সিম কার্ডের কোনো প্রয়োজন হয় না। তার ফলে তাদের কথাবার্তা কি হয়েছে, কে কার সঙ্গে কথা বলেছে, এগুলো ধরাই পড়েনি। যেটা জানা গেছে সেটা হলো এই ধরনের ইনস্ট্রুমেন্ট চীন পাকিস্তানকে সাপ্লাই করে প্রধানত তাদের সেনাবাহিনীর ব্যবহারের জন্য। আজকে যখন জানা যাচ্ছে যে সেই একই যন্ত্র জঙ্গিদের কাছ থেকে এসেছে, তখন আর পাকিস্তানের মিলিটারি যোগসাজশ নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশই থাকছে না। আরো একটা তথ্য যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে তা হলো এই জঙ্গিরা আগের জঙ্গিদের মতো আরবান ওয়ারফেয়ারে ততটা দড় নয় যতটা জঙ্গলে লড়ার জন্য তাদের প্রস্তুতি, প্রশিক্ষণ ইত্যাদি হয়েছে। এবং পেহেলগাঁওয়ের ওই চত্বর ঘন অরণ্যে ঘেরা, এবং একেই তো টেরেন ডিফিকাল্ট, তারপরে ওই অরণ্য নামতে 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 একদম জম্মু পর্যন্ত চলে এসেছে। ফলত জঙ্গলের ভিতরে যত চিরুনি তল্লাশি চালানো যাক না কেন অত সহজে এদেরকে নিকেশ করা অথবা গ্রেফতার করা কোনোটাই খুব সহজ হচ্ছে না। সেই জন্যই দিনের পর দিন চলে যাচ্ছে, মানুষের ক্রোধ পাকিস্তান থেকে এবার ধীরে ধীরে সরকারের প্রতি ধাবিত হচ্ছে, কিন্তু সামরিক বাহিনী বলুন বা গোয়েন্দারা বলুন তারা তো সম্পূর্ণ নাচার। প্রথম কথা হচ্ছে এই যে চ্যালেঞ্জিং টেরেন এবং তার লিমিটেড অ্যাক্সেসিবিলিটি, এটা জঙ্গিদের সাহায্য করছে সাংঘাতিকভাবে। এই যে বৈতরণ ভ্যালি পহেলগাঁওয়ের সেখান থেকে সেখানের যা জঙ্গল, এবং সেই জঙ্গল যতটা ঘন, তাতে সন্ধ্যের পরে সেখানে কোনো অপারেশন করা কার্যত অসম্ভব। আর এই জঙ্গিরা তারা ওই জঙ্গলে থাকতে থাকতে জঙ্গলটাকেই তাদের আবাসস্থল করে ফেলেছে। তারা জানে কোথায় ঘাপটি মেরে কখন থাকতে হবে, তাদের সঙ্গে যে প্রয়োজনীয় খাবার দাবারও আছে। সুতরাং যদিও অনুমান করা হচ্ছে ওই বৈশরণ ভ্যালির থেকে বেশি দূরে তারা যায়নি,
সেই অনুমানের ভিত্তিতেই বলা হচ্ছে তারা নিশ্চয়ই ধারে কাছের জঙ্গলে লুকিয়ে আছে। আরো একটা জিনিস তদন্তে উঠে আসছে, সেটা হচ্ছে যে এই জঙ্গিদের মধ্যে পাকিস্তান আর্মিতে কাজ করা প্রাক্তন কমান্ডো যেমন আছে, তেমনি যারা এসেছিল তারা শুধুমাত্র বৈশরণ ভ্যালিতে ওই রকম ফাঁকা মাঠে গুলি চালানোর জন্য আসেন। তাদের টার্গেটে আরো 2-3টি লক্ষ্যবস্তু ছিল, যার মধ্যে একটা হচ্ছে পেহেলগাঁও অ্যামিউজমেন্ট পার্ক। ভগবানের আশীর্বাদে সেখানে তারা যেতে পারেনি, কেননা সেখানে নিরাপত্তার বলয়টা অন্যরকম ছিল। দ্বিতীয় যে কারণটা এদেরকে ধরতে সত্যিই প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, সেটা হচ্ছে এই টেররিস্ট যে নেটওয়ার্ক, সেটা আক্ষরিক অর্থেই খুব জটিল। এনআইএ এ পর্যন্ত 14 জন অপারেটিভকে চিহ্নিত করেছে, যারা স্থানীয় কিন্তু লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ কিংবা হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যেটাকে বলি স্লিপার সেল। এই 3টি সংগঠনই প্রধানত চরমতম ভারত বিদ্বেষী জঙ্গি গোষ্ঠী, এবং যেহেতু পেহেলগাঁওয়ের ঘটনার পর এখন এ ব্যাপারে সবাই মোটামুটি নিশ্চিত যে সাধারণ মানুষের চিত্ত জয় সম্ভব হয়নি, সাধারণ মানুষের সহযোগিতা এখনো জঙ্গিদের সঙ্গে রয়েছে। অতএব 14 জন লোকাল অপারেটিভ এই জঙ্গিদের যদি সাহায্য করে থাকে, তাহলে ধরে নিতে হবে উপত্যকার একটা বড় অংশ জুড়ে এখনো পর্যন্ত 370 উঠে যাওয়ার প্রভাব, বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা যেসব কথা বলে থাকেন তার কোনো প্রভাব আদৌ পড়েইনি। এখন দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে, এই যে ইন্ডিভিজুয়ালরা, তারা লজিস্টিক্যাল সাপোর্ট বলতে কিভাবে যেতে হবে, কোথায় থাকতে হবে, কোন জায়গাটা নিরাপদ, কোন জায়গাটা নিরাপদ নয়, এগুলো বোঝায়, এবং একটা গ্রাউন্ড লেভেল অ্যাসিস্ট্যান্স বলতে যা বোঝায় সেটা তারা দিয়ে থাকে। এই যে একটা, এর ফলে কি হয়, একটা খুব ইন্ট্রিকেট ওয়েভ অফ লোকাল এবং ফরেন মার্সিনারিজ তৈরি হয়। তখন এদের মধ্যে থেকে ঠিক হত্যালীলা কারা চালিয়েছে তাদেরকে আলাদা করে চিহ্নিত করা ভয়ঙ্কর কঠিন হয়ে পড়ে। তৃতীয় হচ্ছে, গোয়েন্দারা এটাকে বলছেন হাইব্রিড টেররিস্ট। হাইব্রিড টেররিস্ট মানে হচ্ছে এমন সব ছেলেপিলে যাদের এর আগে কোনো অপরাধ করার রেকর্ডই নেই, অর্থাৎ তারা সবে এই সব সংগঠনের সঙ্গে নিজেদের যুক্ত করেছে, এর আগে কখনো কোনো রকম অপরাধমূলক কাজে থাকেনি। ফলে পুলিশের রেকর্ড থেকে এই ধরুন লোকাল অপারেটিভদের যে যাদের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে সকলকে তো চিহ্নিত করা সম্ভবই হচ্ছে না। সুতরাং যেহেতু জনতার ভিড়ে অনায়াসে এরা লুকিয়ে থাকতে পারে, ফলে কাজটা মিলিটারি অথবা গোয়েন্দাদের পক্ষে আক্ষরিক অর্থেই খুব 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 কঠিন। তারপরে রয়েছে ইন্টেলিজেন্স এবং কমিউনিকেশন গ্যাপস, যেখানে ওই যে চত্বর, সেই চত্বরে মোবাইল কভারেজ বলতে কার্যত কিছুই নেই।
এবং মোবাইল কভারেজ যদি না থাকে, তাহলে গোয়েন্দাদের পক্ষে খবর পাওয়াটা বা খবর চালাচালি করাটা অত্যন্ত কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এবং এই যে একটা টাইম ল্যাগ হয়ে যায় রিপোর্টিং এর ক্ষেত্রে, তাতে সেটা ওই টেররিস্টদের সাহায্য করে, কেননা তাদের কাছে এমন যোগাযোগের যন্ত্র আছে যা তারা ব্যবহার করতে পারে হয়তো আমাদের মিলিটারি নাকের ডগায় মিলিটারি টেরও পায় না। এই ছাড়াও ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক কনসিডারেশনও আছে। কিন্তু সবচাইতে বড় কথা যেটা, সেটা হলো এই অঞ্চলের টেরেন এবং জঙ্গল ভিত্তিক জঙ্গি কার্যকলাপ কাশ্মীরে এর আগে ততটা হয়নি। এটা একটা নতুন কৌশল, যেটা অবশ্যই সেনাবাহিনীকে, আমাদের বিএসএফ, সিআরপিএফ, এনআইএ সবাইকেই নতুন করে ভাবিয়ে তুলেছে। কেননা একদিকে যখন আমরা শ্রীনগর সহ বড় বড় শহরগুলোকে মোটামুটি নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলতে পেরেছি, সেটা তো আর গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে করা সম্ভব নয়। ফলত ধরুন দক্ষিণ কাশ্মীরের এই পুলওয়ামা, শোপিয়ান, অনন্তনাগ কিংবা কুলগাঁও, এইসব জায়গায় এখনো যথেষ্ট সক্রিয় রয়েছে জঙ্গিদের স্লিপার সেল। উত্তর কাশ্মীরে কুপওয়ারা, বারামুলা, বান্দিপাড়া, মধ্য কাশ্মীরে শ্রীনগর, বাদগাঁও এবং গান্দেরবাল, আর বর্ডার এরিয়ার মধ্যে রয়েছে রাজৌরি ও পুঞ্চ। এটা হচ্ছে জম্মু রিজিয়নের অন্তর্গত। আপনাদের স্মরণে থাকতে পারে এই জঙ্গিরা বেশ কিছুদিন ধরে উপত্যকা ছেড়ে এই পুঞ্চ আর রাজৌরিতে ঘাঁটি গেড়েছিল এবং একের পর এক ঘটনা ঘটিয়েছিল। তখন মনে হয়েছিল যে উপত্যকা থেকে তারা বোধহয় সরে এসে, কিন্তু পরিকল্পনা এখানে যেমন পাকা মাথারা করে থাকে, তেমনি ওখানেও তো পাকা মাথা আছে, যারা জানে গেরিলা যুদ্ধ কিভাবে থিয়েটার বদলে বদলে করতে হয়। ফলে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বা মিলিটারি যখন জম্মু রিজিয়নের দিকে বেশি করে তাকিয়েছে, তখন তারা জঙ্গলের পথ ধরে আবার ফিরে গেছে উপত্যকায়। তার ফলে এই যে একটা বিস্তীর্ণ এলাকা দক্ষিণ কাশ্মীরের, সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে অবশ্যই সময় লাগবে, লাগার কথা, লাগছেও। আবার অন্যদিকে এই জঙ্গিদের ধরতে না পারলে, এদের নিকেশ না করতে পারলে, কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি শুধু যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে হবে তা নয়, গোটা দেশবাসীর কাছেই যথেষ্ট মলিন হয়ে যাবে। অতএব যুদ্ধ যদি আদৌ হয়, তার একটা পূর্ব শর্ত হবে জঙ্গিদের পাকড়াও। আর একবার জঙ্গিদের পাকড়াও করতে পারলে, সে সশরীরে হোক কিংবা মৃত লাশ হোক, তাদের সঙ্গে পাকিস্তানের সংযোগটা অভ্রান্ত তথ্য প্রমাণ দিয়ে দুনিয়ার সামনে রাখা যাবে। কেননা তাদের কাছে এমন কিছু যন্ত্রপাতি, পরিচয়পত্র, কিছু না কিছু এমন থাকবেই যেটা পরিষ্কারভাবে ইঙ্গিত করে দেবে যে তাদের বাজিকররা আসলে কোথায় বসে আছে। ভারতের পক্ষে এখন
এই অকাট্য তথ্য প্রমাণটা অত্যন্ত জরুরি, কেননা ভারতের ন্যারেটিভের পাল্টা হিসেবে পাকিস্তানিরা যা বলে বেড়াচ্ছে সেটাকে যদি কাউন্টার করতে হয় এবং বাকি বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়, তাহলে অকাট্য প্রমাণ পাকিস্তানি যোগের একান্তই জরুরি। এবং সেই জন্যই সবচেয়ে জরুরি এই নরখাদকগুলোকে যে করে হোক হয় গ্রেফতার করা, নয় নিকেশ করে দেওয়া। ভালো থাকবেন, নমস্কার।